চল। এখন আমরা যাচ্ছি ফুকেটের দিকে। এখন আগে আমরা তো যাব হচ্ছে কি পিয়ারে, ন্যাথন পিয়ারের ওখানে যাব। ওখান থেকে আমাদের ফেরি আছে, 11:45-এ ছাড়বে, করে ডনসাক পিয়ারে গিয়ে পৌঁছাবো। ডনসাক পিয়ার থেকে আবার সেই ল্যান্ড বাস, লংফেরিয়া বাস করে আমরা ফুকেটে যাব। থাইল্যান্ডের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভ, আমি মন্দিতা, আর আমাদের চ্যানেল আনকার শুভ। আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্ব এখান থেকে শুরু হোক। এই কোহ সামুইতে আসলে তোমরা কোথায় কোথায় যাবে, কি কি করতে পারবে, সব কিছুতে ট্যাক্সিতে লেখা আছে, তাই তোমাদের এটা একটা শেয়ার করলাম, তোমরা এটা দেখে নিতে পারো। আগের দিন আমরা ওইটাতে নেমেছিলাম না? হ্যাঁ, ওইটাতে নেমেছিলাম। আগের দিন আমরা ওইখান দিয়ে নেমেছিলাম, ওই দিক দিয়ে চলে গেছিলাম। আর এইবার হচ্ছে এই দিকটা হচ্ছে যাওয়াটা। টিকিট পেয়ে গেছি, চেক ইন হয়ে গেছে। দেখা এই হচ্ছে আমাদের টিকিট, একদম ল্যান্ড আর ফেরি নিয়ে 11:45-এ ফেরি ছাড়বে, ফুকেট পৌঁছাবে 6:30। আগের টিকিটও দেখতে এরকম ছিল। এই হচ্ছে টোটাল ব্যাপার। কাউন্টার থেকে বেশ কিছুটা দূরেই ছিল হচ্ছে আমাদের বোটে ওঠার জায়গাটা। বোটে উঠে পড়েছি সঠিক টাইমে, 12:30 বাজে। ডিপারচার শুরু হয়েছে আমাদের। এটা আসলো কোথা থেকে আসলো সেটা প্রপারলি বলতে হবে। অনেকেই নামেনি, সেটা আমরা আমরা এখন আমাদের যে বাস সার্ভিস, যেটা আমাদের ডনসাক পিয়ারে নামার পর আমাদের বাস নাম্বার নামানোর পর আমাদের বলে দিয়েছিল কোন বাস কোথায় কোথায় যাবে। তো আমাদের 37 নম্বর বাস হচ্ছে আমাদের ফুকেটে। আচ্ছা, তোমাদের ইনফরমেশন যেটা দেওয়া সেটা হচ্ছে ডনসাক পিয়ার থেকে এটাই হচ্ছে কি পয়েন্ট, কোহ সামুই বা কোহ ফ্যাঙ্গন যাওয়ার এটাই হচ্ছে পয়েন্ট। এটাই হচ্ছে ফেরি, এটা ছাড়ে। সেটা তুমি যে ফেরিটাই নাও, ডনসাক পিয়ার থেকেই ছাড়ে ফেরিটা। আচ্ছা, আর হচ্ছে এইখান থেকে তুমি সুরাটমণি এয়ারপোর্ট যেতে পারবে, সুরাটমণি ট্রেন সার্ভিস করে যেতে পারবে, অথবা তুমি ফুকেট যেতে পারবে, অথবা তুমি ক্র্যাবি যেতে পারবে। যেখান থেকে আসো পয়েন্ট হচ্ছে ডনসাক পিয়ার থেকে তোমাদের যাবে। আর এটা হচ্ছে চিপেস্ট ল্যান্ড প্লাস ফেরি। এটা আমি বলতে চাইছিলাম, এটা সবচেয়ে চিপেস্ট ল্যান্ড প্লাস ফেরি। আর যদি তুমি চাও এত হেক্টিক করবো না, এত কিছু করবো না, তাহলে কোহ সামুই প্রাইভেট এয়ারলাইন্সের ফ্লাইট আছে, ডিরেক্ট ফ্লাইট নিতেই পারো। আমাদের যাত্রা শুরু হয়ে গেল ফুকেটের দিকে। ঠিক আমরা বাসে উঠে গেছিলাম, আর বাসে করেই আমাদের সেই লংফেরিয়া অফিসেই ওখানে ড্রপ করবে। তারপর ওখান থেকে যাব হচ্ছে আমাদের হোটেলে। আমাদের ফার্স্ট স্টপ, যেটা আগের দিনও যেটা স্টপ দিয়েছিল সেইখানে এসেছে। আগের দিন ওই চাউমিনটা নিয়েছিলাম, জঘন্য ছিল। আজকে তাই এই যে তোমরা দেখতেই পারবে, এই যে এটা আমাদের দুজনের খাবার। এসছি, আমাদের আবার চেক ইন হয়ে গেছে 7Q-তে। তো আমরা ওয়েট করছি একজনের সাথে কথা বলার জন্য, যে আমাদের কালকের ট্রিপের জন্য কি করব আমরা। সো আমরা আমাদের ট্যুরটা বুক করে নিয়েছি, সিটে ট্যুরটা। এখান থেকে আমরা অনেকগুলো জায়গা, আমি একটা প্ল্যান করে এসেছিলাম কি দেখবো। তো অনেকগুলো জায়গাতে আমরা কি করলাম, জিজ্ঞেস করলাম, কেউ পুরোটা দিতে পারছিল না। তো এই আমরা দেখাচ্ছি তোমাকে কোন ট্যুর অপারেটরটার কাছে এসে মানে একদম এক্স্যাক্টলি সেম আমি যেগুলো দেখতে চেয়েছিলাম পুরোটাই আমি পেয়ে গেছি, আর রিজনেবল রেটেই পেয়েছি। এবং ওদেরকে আমরা বললাম একটুখানি কমাও 50% করে কমিয়ে দাও করে 100% আমাদের অফ দিয়ে টোটাল 100, মানে অ্যাকচুয়ালি ওটার দাম ছিল হচ্ছে দুজনে মিলিয়ে হতো 2500 ভাগ, সেটাকে ওটা কমিয়ে আমি 2500 লেখে আলটিমেট ওই কমিয়ে ওটা 1800 ভাগ আনলো। ওরা চাইছে আরো কমিয়ে 1700 ভাগ আনা হলো। একটু এতবার জায়গাটা দেখেছি মালিন প্লাজা, আমরা আমাদের ওইখান থেকে হেঁটে হেঁটে মালিন প্লাজাতে এসেছি। আমরা এসেছি যা কি না লাস্টবারের মতো একবার স্বাদ নিতে। আবার আজকে আবার একটা নতুন ডিশ ট্রাই করে অর্ডার দিয়েছি আমরা, সি ফুড দিয়ে, কি সুইয়াকি নাকি বেশ উচ্চারণ তো ছেড়ে দাও প্লিজ। সিজি আগে এরকম। আবার মাল্টি প্লাজাতে আজকে
ঠেসে ঠেসে প্যানকেক, ফ্রুট জুস, এগুলো দেখো আমরা কি নিয়েছি, কিছুই বুঝতে পারছি না, বাট ট্রাই করে দেখি কিরকম খেতে। ফুকেট এসে নিয়ে কেমন ফুড ব্লগার মনে হচ্ছে। এই দেখো ও কি করছে এবার, এই শুরু করেছে, 15 মিনিট টাইমার আছে। এই দেখো ওর পায়ে সব খেয়ে নিয়েছে, এই যে ওর পায়ের অবস্থা। কেমন ফিল হচ্ছে বল? এই জিনিসটা আমি ওকে অনেকদিন ধরে বলেছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের থাইল্যান্ডের শেষ দিন। আমরা এখন বাজে এখানে 8:30। আমাদের তো বলেইছিলাম 10টার সময় পিক আপ আছে। হ্যাঁ, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। লিফট খারাপ হয়ে গেছে, আউট অফ অর্ডার হয়ে গেছে, তাই 5 তলা হেঁটে হেঁটে চলেছি। মানে যে ভেবেছিলাম আর হাইক হবে না, লাগবে না, হোটেলেও মনে হচ্ছে এটা হাইকিং, আমার কাছে হাইকিং এর মতনই লাগছে। সদ্য 3 তলা। ঠিক আছে, এখানে দেখি। উপরে আসতে প্রতিবারই কষ্ট হয় সিঁড়ি দিয়ে উপরে আসতে, কিন্তু যতবারই যে কোনো উপরে আসি না কেন আমরা একটা সুন্দর ভিউ পাই। তোমাদের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুল, আর পুল থেকে সামনেই হচ্ছে গিয়ে তোমার প্যাটাং বিচ, সমুদ্র সব দেখা যাচ্ছে। ভালো ভিউ পয়েন্টটা, বেশ সুন্দর। চলো আপাতত ব্রেকফাস্টে যাই। সকালবেলা 10টার সময় আমাদের হোটেল লবি থেকে পিক আপ হয়ে গেছিলো। পিক আপ হওয়ার পর আমাদের পিক আপ ভ্যানে আমাদের যে আজকে গাইডটা ছিল, সে পুরো ট্যুরটা কিভাবে হবে, কোন পয়েন্ট আগে হবে, কোন পয়েন্ট পরে হবে, পুরো ডেসক্রিপশন দিয়ে দিয়েছিল। তার সাথে সাথে থাইল্যান্ডের অজানা ইতিহাসও তিনি আমাদের ডেসক্রাইব করেছিলেন। আমরা অনেক তথ্য জানতে পেরেছিলাম, যেমনি প্রমথেপ কেভ সম্পর্কে, থাইল্যান্ডের আরাধ্য দেবতা সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কাটাকারন ভিউ পয়েন্ট। তো চলো আমাদের সাথে উপভোগ করো আমাদের প্রথম ভিউ পয়েন্টটা। Music licensing reimagined. Artlist.io. আজকে আমাদের প্রথম গন্তব্য ক্যারন ভিউ পয়েন্ট, সেখানে আমরা চলে এসেছি এবং এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এই জায়গাটা খুবই সুন্দর। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন প্রমথেপ কেপে। এটা ভিউ পয়েন্ট,
আবার সিঁড়ি আছে। আবার সিঁড়ি সেই এই যে মানে এটাই কিরকম একটা লাগছে এখন সিঁড়ি দেখলেই। সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি ফ্রম থেকে। এই হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। তোমরা তো দেখেই নিলে, কি বলবো জানি না, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। ওপর থেকে মনে হচ্ছে যেন ঢেউই নেই, একটা শান্ত নীল জল বয়ে যাচ্ছে, মাঝখানে পাহাড়, মানে আলাদা অনুভূতি, আলাদা অনুভূতি। মাস্ট, এটা মাস্ট। সিটি ট্যুর করলে একদমই ফ্রম থেকে মাস্ট। তবে আমার মনে হয় এখানে সানসেটটা আরো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, সানসেটটা দেখতে সত্যি ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি সানসেট পয়েন্ট হিসেবে কিন্তু দারুণ। খুব সুন্দর। তোমরা যদি একটু টাইম নিয়ে আসতে পারো, ধরো এমনি সিটি ট্যুর করে নিলে বা বোল্ট করে যদি এখানে চলে আসলে সানসেটটা দেখার জন্য, এটাও কিন্তু খুব ভালো হবে অপশন। করো, মানে আমরা ক্লান্ত, শরীর, হ্যাঁ শরীর বলছে ওরে থাম, কিন্তু আমাদের জেদ বলছে আর মন বলছে থামবো না। ও এই জায়গাটাই সেই উইশ পয়েন্ট যেখানে তোমরা উইশ করতে পারো। দিস ইজ দ্য পয়েন্ট। কি যে শান্তি লাগছে, তোমরা না আসলে বুঝবে না। বলে না পজিটিভ শক্তি যেখানে থাকে সেখানে আলাদাই একটা শান্তি বিরাজ করে। একদম সেই শান্তি। আরেকটা জিনিস দেখো, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, দেখো জাস্ট ফিল করো, জাস্ট এত সুন্দর ব্লু কালার, মানে এই জায়গাটা অপূর্ব অপূর্ব লাগছে। কোথায় যে এসে গেছি, মানে এইখান থেকে জাস্ট তোমাদের একটা ভিউ দেখাবো আমি, তোমাদের ভিউ। ফ্রম থেকে ভিউ পয়েন্ট আমাদের দেখা কমপ্লিট। 11:40 সময় দিয়েছে, 11:40 11:30 বাজে। এখন আমরা ফিরছি, ফিরে যাচ্ছি আমাদের থার্ড ভিউ পয়েন্ট। থার্ড ভিউ পয়েন্টে কি বলেছি? বিগ বুদ্ধা। বিগ বুদ্ধা। আমরা চলে এসেছি বিগ বুদ্ধা পয়েন্টে। বিগ বুদ্ধাতে লেখা ছিল পরিষ্কার করে, মেয়েদের শোল্ডার যেন ঢাকা থাকে আর নি যেন ঢাকা থাকে। সমস্যা নেই, যাদের নি ঢাকা থাকবে না ওরা ওখান থেকেই একটা কাপড় দিয়ে দিচ্ছে যাতে তোমরা নি বা শোল্ডার ঢেকে বিগ বুদ্ধা দর্শন করতে পারো। এখানে আমাদের গাইড দাদা আমাদের জানিয়ে দিচ্ছিল বিগ বুদ্ধাটা আমাদের কোন দিক থেকে এন্ট্রি হবে আর কোন দিক থেকে এক্সিট হবে আর কখন আমাদের মিড পয়েন্টে যেতে হবে। এই হচ্ছে বিগ বুদ্ধা। সত্যি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, অপূর্ব। জায়গাটা খুবই শান্ত এবং এই জায়গাগুলোতে না একটা আলাদা পজিটিভ ভাইবস কাজ করে। তো তোমরা যারা প্যাটংয়ে থাকবে এই ডে ট্যুরটা অবশ্যই করবে এবং বিগ বুদ্ধা অবশ্যই আসবে।
একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এখানে তোমাদের পয়েন্ট করে সব কিছু দেখিয়ে দিয়ে দিয়েছে, কোথায় কোথায় কী কী আছে। তোমরা জাস্ট একবার ভিউ পয়েন্টটা এনজয় করো। এই স্ট্রাকচারগুলো দেখলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাজে কথা বলবো না, বাজে কথা শুনবো না, বাজে জিনিস দেখবো না। আর তার ঠিক পাশেই ছিল একটা গোল্ডেন স্ট্যাচু, গোল্ডেন কুইন বুদ্ধা। বিগ বুদ্ধা থেকে ফেরার পথেই তোমরা যে ট্রেলটা দেখতে পাচ্ছ, এই ট্রেলেই হয় হচ্ছে এটিভি রাইডিং আর এলিফ্যান্ট রাইডিং। তোমরা চাইলে এটাও কিন্তু ডে ট্যুরের মধ্যে অপ্ট করতেই পারো। এখন অব্দি আমাদের 3টে কমপ্লিট হয়ে গেছে পয়েন্ট, খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। এখন আমরা যাবো হচ্ছে আমাদের 4th পয়েন্ট, ওয়াটচালাং টেম্পল। ওয়াটচালাং টেম্পলে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে। সেই বিল্ডিংগুলো আমাদের যে গাইড দাদা সেটাই বলে দিল প্রথমে আমরা কোন বিল্ডিং যাব, তারপরে কোন বিল্ডিং যাব। তো প্রথমে আমাদের যে 1 নম্বর বিল্ডিং, আমরা সেদিকেই আমরা যাচ্ছি। ওয়াটচালাং টেম্পলটা এক অসাধারণ জায়গা। মনে হচ্ছিল লর্ড বুদ্ধা স্বয়ং বিরাজমান। এখানে অনেক বুদ্ধার মূর্তি আছে এবং বিভিন্ন অবতারে বিভিন্ন পোশ্চারে আছে। পোশ্চারগুলো একে অপরের থেকে আলাদা এবং ইঙ্গিত করছে বিভিন্ন প্রতীকের। প্রাণ মন দুটোই জুড়িয়ে যায়। তোমরা থাইল্যান্ডে আসলে অবশ্যই এই জায়গাটা দেখো। সত্যি যে ভগবান আছে এবং ভগবান বিরাজ করে সেটা এখানে না আসলে বোঝা যাবে না। অদ্ভুত শান্তি, মনের যত দুঃখ কোথায় চলে যায় কোনো ঠিকানা পাওয়া যায় না। তা আমরা তো গেছিলাম পরে বিউটিগুলো দেখার জন্য, দুটো বিউটি আর, কিন্তু এখন এখানে একটা প্রোগ্রাম হবে তার জন্য বাইরে থেকে 1 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে। বাইরেটাই শুধু দেখতে দিল আর ভেতরে ঢুকতে দেয়নি। তা ঠিক আছে, একটা তো দেখেছি, ঠিক আছে। আর বাইরেটাও যা বুঝলো মানে একই রকমই হবে, সব একই টাইপেরই হবে। হ্যাঁ, তা ঠিক আছে, চলো এখন দেখি। আমাদের 1:40 টাইম দিয়েছে, গিয়ে আমরা তাহলে নেক্সট ডেস্টিনেশন দিয়ে যাই। নেক্সট ডেস্টিনেশন বোধহয় আমাদের সম্ভবত ক্যাশিউ নাট ফ্যাক্টরি অথবা পার্ল ফ্যাক্টরি। চলে এসছে আজ আমাদের আরেকটা জায়গা। এটা হচ্ছে হানি বি পয়েন্ট। এখানে মেনলি দেখানো জিনিস হচ্ছে কি করে মধু তৈরি হয় আর কি করে এরা মধু তৈরি করছে মৌমাছির থেকে। এছাড়া আর এখানে কিছুই নেই। আর হ্যাঁ, এখানে এগুলো দেখানোর পর ওরা একটা স্টোরে নিয়ে গেছিলো আমাদের, যেখানে আমাদের বিভিন্ন ডেমো দেওয়া হচ্ছিল, মধুর স্বাদ দেওয়া হচ্ছিল, মধু খেতে কিরকম, এই মধু অরিজিনাল কি করে বুঝবো। আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে মধু কিনেও নিতে পারো। এর পরের যে আমাদের পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে কাজু ফ্যাক্টরি। এখানে কি করে কাজুগুলো এক্সট্র্যাক্ট করা হচ্ছে ফল থেকে, আর বিভিন্ন ধরনের কাজু এখানে পাওয়া যায়। এখানেও সেই একই, তোমরা চাইলে কাজু নিতে পারো এবং এখানে টেস্টিংয়ের জন্য ওরা কাজু দিচ্ছে। চলে এসেছি আজ আমাদের শেষ পয়েন্ট, যেটা হচ্ছে ওল্ড ফুকেট টাউন, বা অনেকে এটাকে বলে পর্তুগিজ টাউন। এই জায়গাটা কিন্তু আমরা যে ফুকেটের যে অংশে ছিলাম তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জায়গাটা প্রচণ্ড কালারফুল, এখানকার বাড়ি ঘর দোর সবই কালারফুল ভাইবস। আর একটা পর্তুগিজদের একটা আলাদা একটা চিহ্ন রয়ে গেছে।
এইখান দিয়ে হেঁটে হেঁটে যখন তোমরা ঘুরবে তখন তোমরা চারিদিক থেকে বিভিন্ন ধরনের পুরনো বাড়ি এবং রাস্তাঘাটের ধরন সম্পূর্ণ আলাদা। এই জায়গাটা মেনলি ইনস্টাগ্রামেবল ছবির জন্য ইউজ করা হয়। এটাও একটা অফবিট প্লেস, তোমরা চাইলে এখানে আসতেও পারো। জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখতে পাবে প্রচুর লোকে ছবি তুলছে। জায়গাটা খুবই ফটোজেনিক। এই জায়গাটা তোমরা চাইলে আসতেই পারো। আমরা আপাতত আমাদের ট্রিপটা শেষ হয়েছে, হোটেলে ফিরে এসেছি। এখন লাস্ট বারের মতো আমরা একটু প্যাটাং বিচটা ঘুরবো। হাতে 4:45 বাজে, টার্গেট নেবো 6টা 6:30টার মধ্যে যেন হোটেলে ব্যাক করে যাই। আমরা ফুকেটে ঘুরছি, আবার কবে দেখা হবে জানি না, তবে একদম ঠিক দেখাতে হবেই। फिर मिलेंगे चलते चलते। তা বিচে তো বসে থাকলাম, আড্ডা মারলাম। ব্যাপারটা হচ্ছে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, খিদেও পেয়েছে। এখানে লোকাল কার্টে তোমরা অনেক থাই ফুড পাবে। তা আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা শাওয়ারমা রোল। খেতে কিন্তু খুব ভারী ছিল। সেই জায়গা যেখান থেকে আমরা আজকে আমাদের ডে টুরটা বুক করেছিলাম। তোমরা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতেই পারো। তা এটা হচ্ছে আমাদের এখানে ফিশ একটা মার্কেট, প্রচুর ফিশ আছে, প্রচুর সমস্ত কিছু আছে। তোমরা যদি ভালো করে দেখো প্রচুর কিছু আছে। এই রেস্টুরেন্টে থেকে তোমরা কিন্তু ফিশ নিতেই পারো এবং এখানে ফিশের কোয়ালিটি খুবই ভালো। তোমাকে ওজন করে তোমার যা দাম হবে সেই দামের মধ্যে ওরা রান্নাটা করে দেবে। আমরা এখানে আরেকটাও নিয়ে নিয়েছি, একটা লবস্টার নিয়ে নিয়েছি। লবস্টারটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লবস্টার, এই লবস্টার আমরা নিয়েছি। তাই লবস্টারটা নিয়ে আমরা এখন যাচ্ছি। তো ওনারা বললেন 15 মিনিট টাইম লাগবে, সেই জন্য আমরা ইয়ে করছি। এই হচ্ছে আমাদের লবস্টার। আমরা এখানে নিয়েছিলাম দুটো আইটেম, একটা হচ্ছে রেড স্ন্যাপার ফিশ আর একটা হচ্ছে লবস্টার। দুটোই কিন্তু প্রিপারেশন ওটা দারুণ করে দিয়েছিল এবং সত্যি বলতে কি সবটা দারুণ ছিল। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তা ব্যাগ ফাইনাল গুছিয়ে নেবো। ইন্ডিগো থেকে মেসেজ চলে এসেছে আজকে ফ্লাইটের। নিয়ে নিয়েছি ওর জুস। এখানে শুধু সিঙ্গেল ছিল, আমরা ওনাকে বলে মিক্স করালাম, তো উনি মিক্স করে দিলেন। তা জুস তো বরাবরই এখানকার জন্য, মানে এদের যে স্মুদিটা এটা খুবই, আমি বলবো খুবই পপুলার। তোমরা যদি থাইল্যান্ডে আসো, বিশেষ করে যদি ফুকেট এসব জায়গায় আসো, থাইল্যান্ডে সব জায়গায় আশা করি পাওয়া যাবে। আমরা ব্যাংকক পাটায়াটা যাইনি, বলতে পারবো না, তবে আশা করি সেখানেও পাওয়া যাবে। কেন এটা থাইল্যান্ডে আমার মনে হচ্ছে এদের, মানে কি বলবো আর কি। এইটা হ্যাঁ, এইটা আরেকটা ডিশ হচ্ছে তোমাদের যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে তোমার প্যানকেকটা। মার্ভেলাস বানায়, মার্ভেলাস তৈরি করে, ফ্রুটস দিয়ে পুরো তোমার সামনে বানিয়ে দেয়। ব্যাপারটা অসাধারণ প্রোডাক্ট। তা আমরা বেরিয়ে পড়েছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট আছে, চলো এয়ারপোর্টে গিয়ে কথা বলছি।
We are recording video. চলে এসেছি আমরা ফুকেট এয়ারপোর্টে, বা এখন আমরা যাব আমাদের ভেতরটুকু চেক ইন করে বোর্ডিং করে সবকিছু করে তারপর আবার তোমাদের সাথে কানেক্ট করবো। আগে বোর্ডিং ইমিগ্রেশনটা তাড়াতাড়ি ছাড়াছাট করে নিই, কারণ ওটাতে অনেক টাইম। আমাদের ইমিগ্রেশন যা যা প্রসিডিউর ছিল সমস্ত কিছু ডান। হ্যাঁ, এখন বাজে কটা? এখন বাজে 10টা। এখানে 10টা, আমাদের 2 ঘন্টা এখনো টাইম আছে। এখনো 2 ঘন্টা টাইম আছে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট সেহেতু আমরা আগে চলে এসেছি। ব্যাগেজ ড্রপিং এর লাস্ট টাইম হচ্ছে 11টা, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আরেকটা জিনিস যেটা মানে আমাদের একটুখানি টেনশন হচ্ছে, সেটা হচ্ছে কি আসার সময় যেটা এয়ার এশিয়া করেছিল, ডিরেক্ট আমরা ক্র্যাবি থেকে আমাদের ব্যাগেজ নিয়েছিলাম, ইমিগ্রেশন অটোমেটিক হয়ে গেছিল ব্যাগেজ। বাট এইখান থেকে যেটা বললো, ইন্ডিগোতে মুম্বাই থেকে আমাদের নিজেদের ব্যাগেজ নিজেদের কালেক্ট করতে হবে, তারপরে টার্মিনাল 1-এ যাবো, কেন টার্মিনাল চেঞ্জ হবে, টার্মিনাল 1-এ যাব, দেন আবার বোর্ডিং করবো। এবার 2 ঘন্টার মধ্যে এনাফ টাইম শুনতে মনে হয়, বাট লাগেজ কালেক্ট করতেই 30 মিনিট চলে যায়। আর ওখানে যেতে শুনেছি নাকি আরো 30 মিনিট লাগে টার্মিনাল থেকে। এবার ওইটা নিয়ে আমাদের খুব টেনশন হচ্ছে যে সব জানি না কি হবে ম্যানেজ করতে পারবো নাকি। আমি বললাম যদি ফ্লাইটটা মিস করি কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই, একটা ট্যাক্সি নেব, গিয়ে মান্নাতটা দেখে তারপরে ফ্লাইটে চলে আসবো, কোনো চাপ নেই, মান্নাতটা দেখে নেব। মুম্বাইতে যখন পাটা দিয়েছি মান্নাতটা দেখে নেব, যদি ফ্লাইটটা মিস করি কোনো গাম নেই ভাই। এরকম ভাবে মান্নাতের সামনে এভাবে একটু দাঁড়িয়ে চলে আসবো, আর কিছু করতে হবে না। এই উত্তর। ঠিক আছে, চলো একটু নিচে যাই, দেখি কিছু খাওয়া দাওয়া কিছু সব পাই নাকি, গিয়ে তারপরে দেখছি। বোর্ডিং এইবারে একদম টাটা ফুকেট বলিব। দেখতে দেখতে আমরা মুম্বাই চলে আসলাম। আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ফুকেট টু মুম্বাই, মুম্বাই টু ক্যালকাটা। এবার মুম্বাইতে আমাদের ছিল 2.5 ঘন্টা লেওভার, কিন্তু আমাদের সমস্যাটা হয়ে গেছিল, আমাদের ব্যাগেজ মুম্বাই থেকে কালেক্ট করতে হবে, আবার আমাদের ব্যাগেজ ড্রপ করতে হবে, আর আমাদের টার্মিনালটাও চেঞ্জ করতে হবে। আমাদের টার্মিনাল ছিল T2, যেটা ফুকেট থেকে মুম্বাই, আর মুম্বাই থেকে আমাদের যেতে হতো ক্যালকাটা, সেটার জন্য আমাদের যেতে হতো টার্মিনাল T1। তাই পুরো প্রসেসটা এত তাড়াহুড়ো হওয়াতে আমাদের যেহেতু টাইম কম ছিল, তোমাদের প্রপারলি দেখাতে পারিনি। তবে হ্যাঁ, টার্মিনাল T2 থেকে টার্মিনাল T1 যাওয়ার প্রচুর অপশান রয়েছে। ওখানে প্রচুর এয়ারপোর্টের লোক আছে, তোমরা তাদের জিজ্ঞেস করলে তারা তোমাকে বলে দেবে কোনখান থেকে কি করে যাবে। আর হ্যাঁ, এদের একটা ফ্রি শাটেলের ব্যবস্থাও আছে। আমরা শাটেলে উঠে পড়েছি, এই হচ্ছে ফ্রি শাটেল। এখানে ওঠার জন্য তোমাদের টিকিট দেখাতে হবে আর একটা আইডি প্রুফ দেখাতে হবে, আর এই শাটেল 30 মিনিটস অন্তর অন্তর ছাড়ে। অবশেষে আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে চলে এসেছি। সাংঘাতিক হুলস্থুলি কাণ্ড হলো আমাদের সাথে, সাংঘাতিক। প্রচুর চেকিং, মানে তোমাদের অত ক্লিয়ারলি বলতে পারছি না, মানে দেখাতে পারিনি প্রপারলি, প্রচুর চেকিং, কিন্তু প্রচুর লম্বা প্রসেস করে আমরা জাস্ট আসলাম ডোমেস্টিকে। 2.5 ঘন্টা মাত্র হাতে সময় ছিল, তার মধ্যে আমাদের ও কিছু শর্টস তুলেছে, তোমাদের দেখতে পাবে। সেখানে আমাদের ইমিগ্রেশনে লেগে গেছে প্রায় 8 ঘন্টা মতো, ওখান থেকে ব্যাগেজ কালেক্ট করতে লেগেছে 15 মিনিট মতো, তারপরে আবার ব্যাগেজ কালেক্ট করে কাস্টমসে ব্যাগ হ্যান্ড ওভার করে তারপর আবার টাইম লেগেছে 15 মিনিট মতো। ওখানে আমাদের 1 ঘন্টা বেরিয়ে গেছে। অন্তত সব জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তারপরে আমরা এসছি হচ্ছে বাসে। বা বাসেও প্রথমে উঠতে গিয়ে বলছে উঠতে দেবে না, কি না আগে একটা ফিল আপ করতে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখছি, যারা কি ফ্রি কোচ ট্রান্সফারটা তোমরা পেয়ে যাবে। বড় বাস আছে আরামসে, ইন্টার কোচ প্রিপেডও আছে। তবে আমরা দেখলাম টাইম আছে আমাদের, হয়ে যাচ্ছে বাস ফাঁকা, তাই বেরিয়ে গেছি। টার্মিনাল থেকে টার্মিনাল ট্রান্সফার আরামসে ফ্রিতে তোমাদের হয়ে যাবে। এই হচ্ছে টোটাল গল্প। তো এখন আমরা এসছি, এখানেও আমাদের আবার সিকিউরিটি চেক হলো। ব্যাগ আমরা ওই টার্মিনাল T2 তে দিয়ে দিয়েছিলাম, ব্যাগেজ ড্রপ। 20 বেজে গেছে, চলে এসছি কলকাতায়, ঢুকে পড়ছি আর কিছুক্ষণের মধ্যে। লম্বা লাইন।
কলকাতা ঢুকতেই মনটা কিরম একটা ব্যাকুল হয়ে উঠল যে নিজের বাড়ি ফিরে এসেছি। এই ট্রিপটা আমাদের খুব সুন্দর ছিল, সুন্দর কেটেছে। আর পরবর্তী ট্রিপের জন্য আমরা অলরেডি প্ল্যানও শুরু করে নিয়েছি। আমরা চলে এসলাম কলকাতা এয়ারপোর্ট। তারই সাথে শেষ হচ্ছে আমাদের থাইল্যান্ড সিরিজের ব্লগ। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে ভুলবে না। আর খুব 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 ভালোবাসা দাও। থাইল্যান্ড সিরিজটা কেমন হয়েছে সেটা জানিও। আর আমি শুভময়, আর আমি আর আনকার সুগন্ধির তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা।